নমস্কার বন্ধুরা, এনলাইটেন্ডে তোমাদের স্বাগত এবং সেই সাথে তোমাদের সবাইকে জানাই জন্মাষ্টমীর শুভেচ্ছা। তো চলো, শ্রীকৃষ্ণের নাম নিয়ে আজকে আমরা শুরু করছি এনটিপিসির একটি সলভ পেপার জেনারেল অ্যাওয়ারনেসের উপর, যেখানে 39 কি 40 মতো জেনারেল অ্যাওয়ারনেস আজকে আছে। আর আজকে যে সেটটা আমরা নিয়েছি সেটা হচ্ছে 2 ফেব্রুয়ারি থার্ড শিফট। আগে বলে রাখি, আগের দিন আমরা একটা সেট অলরেডি আপলোড করেছি এবং এই যে আপলোডগুলো হবে সেগুলো কিন্তু পরপর না, মানে আজকে 2 ফেব্রুয়ারি করলাম, কালকে আমরা 3 ফেব্রুয়ারি, এরকম না। অ্যাকচুয়ালি র্যান্ডমলি অ্যারেঞ্জমেন্ট করা আছে, যখন যেমন পেয়েছি হাতে সেই অনুসারে সেটগুলোকে অ্যারেঞ্জ করা আছে। মেন কথা, প্রত্যেকটা সেটই তোমাদের কিন্তু হয়ে যাবে। তো আজকে আমরা নিয়েছি 2 ফেব্রুয়ারি সেট। আর আগের দিনের সেটটা যদি কেউ দেখে না থাকো, প্লিজ ওটাকে একবার দেখে নাও, খুব যত্ন করে ওটা বানানো হয়েছে, প্লাস আরও কিছু এক্সট্রা ইনফরমেশন দিয়ে। ঠিক সেই রকমই সুন্দরভাবে আজকের সেটটা বানানো হয়েছে। একটু ধৈর্য দিয়ে একদম শেষ অবধি প্লিজ দেখো, আর ভালো লাগলে অবভিয়াসলি লাইক করো, আর যদি কিছু মতামত থাকে সেটাও কমেন্টে কিন্তু জানিও। চলো শুরু করি আমাদের প্রথম কোশ্চেন দিয়ে। আগের দিনে যে সেটটা ছিল কোশ্চেন পেপার কিন্তু যথেষ্ট ইজি ছিল। আর চলো আজকেটা দেখে নিই কোন সেকশন থেকে কতটা কীরকম কোশ্চেন এসেছে। ফার্স্ট কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোইং রিপ্রেজেন্ট দ্য ফুল অথরিটি অফ লোকসভা। তো লোকসভার সবথেকে ফুল অথরিটি কার কাছে আছে? প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, স্পিকার অ্যান্ড প্রাইম মিনিস্টার। তো লোকসভার সবথেকে হাইয়েস্ট অথরিটি বা ফুল অথরিটি যার কাছে আছেন তিনি হচ্ছেন স্পিকার। অ্যান্ড স্পিকারের আর্টিকেল হচ্ছে আর্টিকেল 93। আমরা যদি বাকিদের একটু দেখিনি, প্রেসিডেন্ট হচ্ছে 52 থেকে, ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন 63, প্রেসিডেন্টের ইমপিচমেন্ট হচ্ছে কিন্তু 61, ভাইস প্রেসিডেন্ট 63, প্রেসিডেন্ট 52 অ্যান্ড প্রাইম মিনিস্টার মেনশন আছে 74-এ, নট ডাইরেক্টলি বাট ইনডাইরেক্টলি মেনশন আছে প্রাইম মিনিস্টার আর্টিকেল 74, অ্যান্ড স্পিকারের আর্টিকেল হচ্ছে 93। আর সেই সাথে আমাদের এখানকার অ্যান্সার হয়ে যাচ্ছে কিন্তু স্পিকার। আর বাকি এই চার্টে কিছু ইনফরমেশন দেওয়া আছে লোকসভা আর রাজ্যসভার কিছু বেসিক ডিফারেন্স, এখানে মিনিমাম এজ লিমিট কতটা ম্যাক্সিমাম সিট থাকতে পারে, তো এটা তোমরা একটু পজ করে দেখে নিও। নেক্সট কোয়েশ্চেন, হু অ্যামং দ্য ফলোইং ইজ দ্য অথর অফ দ্য বুক দ্য ইন্ডিয়ান স্ট্রাগল। তো ইন্ডিয়ান স্ট্রাগল বইটির লেখক কে? জওয়াহরলাল নেহেরু, মহাত্মা গান্ধী, মৌলানা আবুল কালাম আজাদ অ্যান্ড সুভাষচন্দ্র বোস। তো দ্য ইন্ডিয়ান স্ট্রাগলের রাইটার হচ্ছেন আমাদের সকলের প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বোস। আর বাকি বইগুলো যদি আমরা দেখে নিই, তো সেটা হচ্ছে জওহরলাল নেহেরুর রাইটিংয়ে 3টে বই আছে, খুবই ইম্পর্টেন্ট। আর নামগুলো বলছি, তোমরা যদি কেউ পাশে নোট করো প্লিজ লিখে নাও, কারণ এই 3টে বই কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো প্রথম বই দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, দ্বিতীয় বই গ্লিমস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, অ্যান্ড তৃতীয় বই হচ্ছে অ্যান অটোবায়োগ্রাফি। আর একবার বলছি, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অটোবায়োগ্রাফি, এই 3টে বই। মহাত্মা গান্ধীর অন্যতম ইম্পর্টেন্ট বই হচ্ছে হিন্দ স্বরাজ অ্যান্ড মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, হিন্দ স্বরাজ অ্যান্ড মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। আর মৌলানা আবুল কালাম আজাদের একটা খুব ইম্পর্টেন্ট বই আছে যেটা স্ট্যাটিক পার্ট থেকে খুব জিজ্ঞেস করে থাকে, সেটা হচ্ছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম। ইন্ডিয়া উইন্স ফ্রিডম হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদের বই। The Sepoy Mutiny or the First War of Independence against British took place in which year? 1836, 1857, 1757 and 1760. তো এটা হয়েছিল কত সালে? সেটা হচ্ছে আমাদের মানে ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বা সিপাই মিউটিনি। আর এই জিনিসটাকে আমাদের সিপাহী বিদ্রোহ যেটাকে আমরা বলি, সিপাহী বিদ্রোহকে ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স কে বলেছিল জানো? সেটা কেউ না, আমাদের বিবি সাভারকার। এই সাভারকার সেই লোক যাকে আমরা বিসিএসে কোশ্চেন দিচ্ছি যে কোন স্বাধীনতা সংগ্রামী মুচলেখা দিয়েছে, এরমভাবে আমরা প্রেজেন্ট করছি। আর এই লোকটাই কিনা সিপাহী বিদ্রোহকে বলেছে ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। তো কি আর বলবো। তো এখানে আমাদের অ্যান্সার অবভিয়াসলি 1857 হয়েছে আমাদের সিপাহী বিদ্রোহ, এবং সাভারকারই এই টার্মটা কিন্তু দিয়েছিলেন, দ্য ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। আর এখানে বাকি সালগুলো বলতে এখানে যে 1757 আছে, যদি একটু খেয়াল করো, এটা আমরা রিলেটেবল, আমাদের ক্ষেত্রে বাঙালিদের ক্ষেত্রে বেশ রিলেটেবল, কারণ এটা ছিল সেই পলাশি যুদ্ধের সাল। 1757 খ্রিস্টাব্দে হয়েছিল পলাশি যুদ্ধ, 23 জুন হয়েছিল পলাশি যুদ্ধ 1757। বাকিগুলো সেরকম সিগনিফিকেন্ট ইয়ার নয়। দ্য OECD বা দ্য অর্গানাইজেশন for Economic Cooperation and Development headquarter situated in Paris, Geneva, Washington DC and Tokyo। তো OECD হেডকোয়ার্টার কোথায়? OECD সম্পর্কে হালকা ইনফরমেশন বলতে গেলে এটা স্থাপিত হয়েছিল 1961-এ, মানে OECD হয়েছিল 1961-এ, বাট এর যে প্রিভিয়াস অর্গানাইজেশন ছিল, যেটা অরিজিনাল ফর্ম হয়েছিল, সেটা ছিল 1948। তখন তার নাম ছিল অর্গানাইজেশন ফর ইউরোপিয়ান ইকোনমিক কোঅপারেশন। সো বুঝতেই পারছো, এটা সেই সময় কিন্তু মেনলি ইউরোপিয়ান কান্ট্রি বেস একটা অর্গানাইজেশন ছিল, মেনলি ডেভেলপ কান্ট্রিগুলোই এখানকার মেম্বার। অ্যান্ড এখানে 34 আছে, বাট বর্তমানে টোটাল
মেম্বার হচ্ছে 38 বর্তমানে এর মেম্বার। অ্যান্ড ভারত কিন্তু এর পার্ট নয়, নট ডাইরেক্টলি এর পার্ট নয়, বাট এই OECD একটা পার্ট আছে OECD সেন্টার বলে, সেখানে ইন্ডিয়া পার্টিসিপেট করে, বাট ইন্ডিয়া কিন্তু এর কোনো পার্মানেন্ট মেম্বার নয়। অ্যান্ড মেনলি এখানে ডেভেলপ যে কান্ট্রিগুলো আছে তারাই এর মেনলি পার্ট। তো OECDর হেডকোয়ার্টার কোথায়? অবভিয়াসলি প্যারিসে। প্যারিস হচ্ছে OECDর হেডকোয়ার্টার। বাকি জেনেভা, ওয়াশিংটন, টোকিও কিছু কিছু হেডকোয়ার্টার আছে, আমরা পরের স্লাইডে দেখে নেব। ওয়াশিংটনের হেডকোয়ার্টার মনে রাখাটা বেশ সুবিধা এই জন্যই, কারণ টাকা রিলেটেড মানে মানি রিলেটেড দুটো জিনিসেরই হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এর হেডকোয়ার্টার ওয়াশিংটন, এটা পেয়ে যাবে এখানে। অ্যান্ড ওয়ার্ল্ড ব্যাংক, এই দুটোর হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন। বাকি জেনেভাতে অনেক হেডকোয়ার্টার আছে, নিউ ইয়র্কেও কিছু আছে, সেটা তোমরা একটু পজ করে দেখে নিও, কারণ হেডকোয়ার্টার বুঝতে পারছো অবভিয়াসলি একটা কোশ্চেন এসেছে, তো হেডকোয়ার্টার থেকে কোশ্চেন কিন্তু এসে থাকে। নেক্সট কোশ্চেন, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ইজ ফেমাস ফর টাইগার, লায়ন, থার অ্যান্ড ওয়ান হর্ন রাইনো। এখানে আমি অ্যান্সার হচ্ছে ওয়ান হর্ন রাইনো। অ্যান্ড এই যে থার্ড আছে, এটার আমি ছবিটা ছিল আমি দিতে ভুলে গেছি, সার্চ করো। থার্ড হচ্ছে এক ধরনের হিমালয়ান গোট, এক ধরনের হিমালয়ার বুকে এক ধরনের ছাগল পাওয়া যায়, খুব বড় বড় লোম, বড় বড় শিং, তো সেটা হচ্ছে থার্ড। তো থার্ড অ্যাকচুয়ালি একটা ছাগল। অ্যান্ড এটা হচ্ছে কাজিরাঙ্গা পার্ক সম্পর্কে বলতে গেলে এটা এস্টাবলিশড হয়েছিল 1904-এ, মানে লর্ড কার্জনের সময়ে, এবং ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তকমা পেয়েছিল 1985-এ। আর এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক সম্পর্কে একটা ইন্টারেস্টিং স্টোরি আছে। বলা হয় যে লেডি কার্জন, অর্থাৎ আমাদের ইয়াংগেস্ট ভাইসরয় লর্ড কার্জনের ওয়াইফ, উনি এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ভিজিট করতে গিয়েছিলেন। তখন ন্যাশনাল পার্ক মানে তখন প্রোটেক্টেড কোনো এরিয়া ছিল না। এখানকার ওয়ান হর্ন রাইনো, বিভিন্ন এখানকার যে বায়োডাইভার্সিটি অ্যানিমেল আছে, তো মেনলি এইগুলো দেখার জন্য তিনি ওখানে গিয়েছিলেন, বাট পুরোপুরি দেখতে পাননি, অনেক জিনিসই তিনি দেখতে পাননি, কিছুটা আপসেটও হয়েছিলেন। আর উনি এসে আমাদের কার্জনকে রিকোয়েস্ট করেছিলেন যে এটা যেন আরও প্রোটেকশন না হয়, এর প্রপারলি দেখভাল করা হয়। তো আর অবভিয়াসলি আমরা আমাদের প্রিয়জনের কথা কী করে ফেলতে পারি, কার্জনের অত্যন্ত প্রিয়জন ছিল বা প্রিয় মানুষ ছিল ওনার ওয়াইফ, তো অবভিয়াসলি উনি ওনার কথা, ওয়াইফের কথা মতো সেই কথা রেখে এটা প্রপারলি একটা ন্যাশনাল পার্ক ক্রিয়েট করেন। তো সেটা ছিল 1904, আমাদের প্রায় 117 বছর আগে। আর তাছাড়া টোটাল আসামে এই টোটাল 8টি কিন্তু ন্যাশনাল পার্ক আছে, সরি 7টি ন্যাশনাল পার্ক আসামে বর্তমানে আছে। টোটাল সবচেয়ে বেশি 9টি ন্যাশনাল পার্ক আছে মধ্যপ্রদেশে, তারপরে সেকেন্ড স্থানে হচ্ছে কিন্তু আসামের পজিশন হচ্ছে সেকেন্ড, 7খানা ন্যাশনাল পার্ক। আর বর্তমানে ভারতবর্ষে যে লাস্ট ন্যাশনাল পার্ক হয়েছে সেটা হচ্ছে এইটা, দিহাং পাটকাই হচ্ছে ভারতের 104তম ন্যাশনাল পার্ক। এটা কিন্তু খেয়াল রেখো, কারণ রিসেন্টলি ভারতবর্ষে টোটাল নাম্বার অফ ন্যাশনাল পার্ক হচ্ছে 104। দিহাং পাটকাই, এই 6 আর 7 রিসেন্টলি অ্যাড হয়েছে। আর সবচেয়ে বেশি 9টি ন্যাশনাল পার্ক আছে মধ্যপ্রদেশে। নেক্সট কোশ্চেন, তো অবভিয়াসলি বুঝতে পারছো এখানে যে কোনো ভালো জিনিস ক্রিয়েশনের ক্ষেত্রে মহিলাদের ভূমিকা। হু ওয়াজ দ্য ফার্স্ট পার্সন টু ফ্লাই ইনটু স্পেস? তো ডাইরেক্টলি আমি নামগুলো যাচ্ছি না, ডাইরেক্টলি অ্যান্সার বলছি, ইউরি গ্যাগরিন। ইনি মেনলি 1961-এ স্পেস ট্রাভেল করেছিলেন, একজন সোভিয়েত বাসিন্দা ছিলেন। বাকি নামগুলো এই জন্য বললাম না, এত খটোমটো নাম ওগুলো বলাচ্ছে না, বলাই বেটার। অ্যান্ড নীল আর্মস্ট্রং, নীল আর্মস্ট্রং ছিল সেই ব্যক্তি যিনি প্রথম চাঁদে মাটিতে পা রেখেছিলেন, আর প্রথম স্পেস মানে মহাকাশে গিয়েছিলেন ইউরি গ্যাগরিন। নেক্সট কোয়েশ্চেন, আমির খসরু ওয়াজ বর্ন অ্যাট ড্যাশ ইন উত্তরপ্রদেশ, অর্থাৎ আমির খসরু কোথায়, উত্তরপ্রদেশ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে পাটিয়ালি। পরের স্লাইডে আমরা দেখে নিচ্ছি, 1253-তে পাটিয়ালিতে ইনি জন্মগ্রহণ করেছিলেন এবং 1325-এ দিল্লিতে এনার মৃত্যু হয়। সেই সাথে এনাকে দ্য ফাদার অফ কাওয়ালি বলা হয়। এবং টোটাল 8জন সুলতানের টাইম, মানে 8জন সুলতান জাস্ট সিংহাসন থেকে বদল করে গেছেন, বাট আমির খসরু কিন্তু সেখানে ছিলেন। 8জন সুলতানের সাক্ষী উনি ছিলেন, সে গিয়াসুদ্দিন বলবন থেকে মোহাম্মদ বিন তুগলক অবধি। আর ইনি মেনলি বলতে গেলে আমাদের আল্লাদিন খলজির কোর্ট পোয়েটও ছিলেন। সেই সাথে ওনার ফেমাস সবথেকে ওয়ার্ক হচ্ছে তুগলকনামা হচ্ছে তুগলকনামা রাইটার হচ্ছে আমির খসরু। Which gas is produced during the process of photosynthesis? কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, অক্সিজেন, হাইড্রোজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। তো এই অ্যান্সারটা আমরা সবাই জানি ছোটো থেকেই, অ্যান্সার অক্সিজেন। কার্বন মনোক্সাইড এটা মেনলি একটা বাই প্রোডাক্ট হয় আমাদের যে গাড়ি ঘোড়া, মানে শহরে যে দূষণটা হয় গাড়ি থেকে, অটোমোবাইল থেকে, তো সেটা হয় মেনলি কার্বন মনোক্সাইড জনিত দূষণ। As of October 2020, who is the Chief Election Commissioner of India? Achal Kumar Jyoti, Sunil Arora, Nasim Zaidi and Om Prakash Rawat. তো ডেটটা কিন্তু খেয়াল রাখো, অক্টোবর 2020। এই সময় যিনি ইলেকশন কমিশনার ছিলেন তিনি ছিলেন সুনীল আরোরা।
অ্যান্ড যারা রিসেন্টলি এই বিসিএস ডিএলএ এই নামটা সম্পর্কে বা এই নামটা ভালো মতো ভুগিয়েছে, কারণ রিসেন্টলি মানে আজকে ডেট, আজকে হচ্ছে 30 আগস্ট 2021, আজকে বা আমাদের যে ওয়েস্ট বেঙ্গল ইলেকশন হলো সেই সময় আমাদের যিনি ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার, তিনি ছিলেন কিন্তু সুশীল, আর ইনি হচ্ছেন সুনীল। তো 2020-তে ছিলেন সুনীল অরোরা, আর বর্তমানে যিনি আছেন তিনি হচ্ছেন সুশীল অরোরা, এটা খেয়াল রেখো। অ্যান্ড এখানে ইলেকশন কমিশন সম্পর্কে একটু দেখে নিই। ইলেকশন কমিশন মেনলি মেনশন আছে আর্টিকেল 324-এ, আর্টিকেল 324-এ মেনশন আছে একজন মুখ্য নির্বাচন কমিশনার থাকবে এবং তার আন্ডারে দুজন থাকবে। যিনি মুখ্য নির্বাচন কমিশনার ওনার ক্ষেত্রে ইমপিচমেন্ট হয়, আর বাকি দুজনের ক্ষেত্রে জাস্ট রিমুভেল। এনাদের টেনিওর বলতে গেলে 6 বছর থাকতে পারবেন সিটে, বা ওনার ম্যাক্সিমাম এজ 65 অবধি তিনি কিন্তু এই সিটে থাকতে পারবেন। এখানে যদি আমরা হায়ারার্কিটা দেখে নিই, সেখানে একদম লোয়েস্ট লেভেলে যিনি থাকছেন তিনি হচ্ছেন বুথ লেভেল অফিসার বা বিএলও, অ্যান্ড একদম টপে থাকছেন কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। অ্যান্ড সেই সাথে আশা করছি এখানে আর কিছু নেই। ওকে, এগিয়ে চলো। আর এক সেকেন্ড, না এখানে নেই। ওকে, হু রোট এ নোবেল দ্য প্যাসেজ টু ইন্ডিয়া? আজিদ আহমেদ, নীরাজ চৌধুরী, এম ফস্টার অ্যান্ড গুনার মিত্রাল। তো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা স্ট্যাটিক বই, এটা বারবার যদি কখনো বুকস অ্যান্ড অথরের স্ট্যাটিক পার্টটা করায় তো এই বইটাকে রাখবো, কারণ এটা সেই রকম একটা ইম্পর্টেন্ট বই। তো এখানে রাইটার হচ্ছে এম ফস্টার, আর ঠিক সেই রকম এই টাইপের ইম্পর্টেন্ট আরেকটি বই হচ্ছে নীরাজ চৌধুরী, সেটা হচ্ছে এ বায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান, এ বায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান। সরি, একটু ভুল বললাম, নট বায়োগ্রাফি, এটা অ্যাকচুয়ালি দ্য অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান। দ্য অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান হচ্ছে নীরজ সি চৌধুরী লেখা বই, ঠিক এই লেভেলের ইম্পর্টেন্ট একটি বই। হোয়াট ইজ দ্য টোটাল টাইম টেকেন টু ড্রাফট দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? 2 years 10 months 17 days, 2 years 7 months 17 days, 2 year 11 months and 17 days, 2 year 9 month and 10 days। এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে সেকেন্ড অপশন সি, 2 year 11 month and 17 days। এখানে যদিও 18 করা আছে। তো এই হচ্ছে আমাদের মেনলি যে ড্রাফটিং কমিটি ছিল, ড্রাফটিং কমিটি হেড ছিলেন আমাদের ডক্টর বি.আর. আম্বেদকর, অ্যান্ড যে কনস্টিটিউন্ট কমিটি ছিল, তো সেখানে টোটাল এই ড্রাফটিং কমিটি যেটা ছিল এখানে টোটাল 8 জন মেম্বার ছিল। এবং এখানে প্রথম যে এই কনস্টিটিউশন কমিটি যেটা হয়েছিল তার প্রথম মিটিং বসেছিল 9th ডিসেম্বর। তখন যিনি প্রধান ছিলেন বা প্রেসিডেন্ট ছিলেন সেই সময় ছিলেন সচ্চিদানন্দ সিনহা। পরবর্তীকালে 11th ডিসেম্বর নতুন করে ইলেকশন হয়, প্রপারলি ইলেকশন হয়, এবং সেখানে একদম অফিসিয়াল প্রেসিডেন্ট হন আমাদের রাজেন্দ্র প্রসাদ। বাকি সমস্ত ডেট এখানে তোমরা পেয়ে যাবে। তো টাইম টেকেন, তো কনস্টিটিউশনকে ড্রাফট করতে কত সময় লেগেছিল সেটা ছিল 2 year 11 month and 17 days। অ্যাকচুয়ালি আমাদের কনস্টিটিউশন বানাতে কত সময় লেগেছিল, যার মিনিং দাঁড়ায় When was the National Green Tribunal established by the Government of India? 2009, 2011, 2012 and 2010। তো ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল বা যাকে শর্ট ফর্মে এনজিটি বলা হয়, তো সেটা স্থাপিত হয়েছিল 2010 খ্রিস্টাব্দে সালে। Who is a 17-year-old girl from Surat has been appointed as the regional ambassador for India by United Nations Environment Program Tunja Eco Generation in September 20। তো এখানে যে মহিলাটি সিলেক্টেড হয়েছিলেন তিনি হচ্ছেন খুশি চিন্ডালিয়া। তো এই হচ্ছে ওনার ইনফরমেশন। অ্যান্ড ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট যে সংস্থাটি আছে ইউএনইপি, এটার হেডকোয়ার্টার হচ্ছে নাইরোবি, তার আন্ডারে একটা প্রোগ্রাম হয় এটা এই তুঞ্জা ইকো জেনারেশন। ESS is a computer-based system that allow user to transform enterprise in data. ESS stand for Executive Support System, Executive Series System, Executive Senior System and Executive Service System। তো কম্পিউটার থেকে কিছু এরকম ফুল ফর্ম একদম জিজ্ঞেস করে থাকে, তাই ইম্পর্টেন্ট জিনিসগুলো একবার তোমরা দেখে নিও। চেষ্টা করব এর ওপর একটা স্পেসিফিক একটা কোর্স ছোটো করে নিয়ে আসার জন্য এই ফুল ফর্মের ওপর। তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম। আর বলে রাখি, যদি কেউ লাইক না করে থাকো প্লিজ দেখতে দেখতে একটা লাইক করে দাও। 15. The Quit India movement started in which year? 1940, 1922, 1935 and 1942। এটা আমরা সবাই জানি। কুইট ইন্ডিয়া মুভমেন্ট স্টার্ট হয়েছিল আগস্ট মাস, সম্ভবত 8 আগস্ট এটা শুরু হয়েছিল 1942-তে।
আর বাকিগুলো বলতে গেলে 1940-তে যে করাচিতে যে মুসলিম লীগের যে করাচি অধিবেশন হয়েছিল সেখানে পাকিস্তানের ডাক দেওয়া হয়েছিল, মানে পাকিস্তান একটা আলাদা রাষ্ট্র চাই এরকম দাবি তোলা হয়েছিল, সেটা ছিল 1940-তে। নট কংগ্রেসের সেশন ছিল না, সেটা ছিল কিন্তু মুসলিম লীগের সেশন। অ্যান্ড 1935 আমরা জানি সেই পপুলার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এসেছিল, যেখান থেকে কিন্তু আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের ম্যাক্সিমাম পার্ট কিন্তু এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে কিন্তু নেওয়া হয়েছে। অ্যান্ড বাকি 1922 যেখানে আমাদের নন কোঅপারেশন মুভমেন্টটা শেষ হয়েছিল চৌরি চৌরা ইনসিডেন্টের জন্য। এখানে কিছু ইনফরমেশন, মাতঙ্গিনী হাজরা ছিলেন বলতে গেলে আমাদের তমলুকের এই কোশ্চেনটা ছিল যে মাতঙ্গিনী হাজরা কোথায় আন্দোলন লিড করেছিলেন বা এরকম, এই সামনেরই কোনো একটা এক্সামে। তো অ্যান্সার এখানে তমলুকে একটা সরকার গঠন করা হয়েছিল, জাতীয় সরকার বলা হয়। তো সেই সরকারের কে প্রধান ছিলেন বা তমলুকের সরকারটা কে গঠন করেছিলেন, তিনি ছিলেন সতীশ সামন্ত। এটা একটু হাই লেভেল, যদি মানে এইটা হচ্ছে বিসিএস লেভেল। তো এই জাতীয় সরকার তমলুকে কে গঠন করেছিলেন সেটা হচ্ছে সতীশ সামন্ত, তাই নামটা কিন্তু খেয়াল রাখো, এটা আমাদের পুলিশের এক্সামের ক্ষেত্রে কিন্তু এসে থাকে। সিটিং ডাউন এ হেভিয়ার ইনসলিউবল কম্পোনেন্ট অফ এ মিক্সচার অফ water and insoluble substance is called. Setting down a heavier insoluble component of mixture of the water and insoluble substance is called evaporation, desensitization, filtration and sedimentation. তো যেটাকে এটা অ্যান্সার হবে সেডিমেন্টেশন সেই প্রসেসটা যেখানে অ্যাকচুয়ালি কোনো পার্টিকেলগুলো আস্তে আস্তে থিতিয়ে পড়ে, সে তার নিজস্ব ওয়েট অ্যান্ড গ্র্যাভিটির জন্য আস্তে আস্তে যখন নিচের দিকে থিতিয়ে পড়ে একদম ন্যাচারালি, সেই প্রসেস হচ্ছে আমাদের সেডিমেন্টেশন। মেনলি যেটা বলতে এই পয়েন্টে হেভিয়ার ইনসলিউবল মানে যেটা একটু হেভি আছে, তার ওয়েট আছে এবং নট জলের সঙ্গে সলিউবল নয়, তো অবভিয়াসলি সে একটা টাইম পর থিতিয়ে পড়বে। যেমন আমরা যদি কাদাগোলা জলকে রেখে দিই একটা টাইম পর কিন্তু সেই কাদাগুলো আস্তে আস্তে থিতিয়ে যাবে এবং ওপরের লেয়ারে জলটা কিন্তু পরিষ্কার হয়ে যায়। হু ওন দ্য ওমেন্স ডবল অস্ট্রেলিয়ান ওপেন 2020? অপশনগুলো দেখে নাও, আমি কিচ্ছু বলবো না, ডাইরেক্টলি অ্যান্সার বলছি, সেটা হচ্ছে টিমিয়া ব্যাবোস অ্যান্ড ক্রিস্টিনা ম্যালডোভিক। কারণ এটা একটু অন্য ক্যাটাগরি চলে গেল। নর্মালি আমরা যে টেনিস ওপেনগুলো থাকে খুবই ফেভারিট একটা সেকশন যে কোনো এক্সামের জন্য, বাট নর্মালি টেনিস টুর্নামেন্ট থেকে সিঙ্গেল জিজ্ঞেস করে, ওমেন্স সিঙ্গেল বা মেন্স সিঙ্গেল জিজ্ঞেস করে থাকে, বাট এখানে একটু হাই লেভেলেরই খেলে দিয়েছে এনটিপিসি, ডবলস জিজ্ঞেস করে নিয়েছে। কারণ নর্মালি ডবলস জিজ্ঞেস করে না, বাট স্টিল তোমরা যদি সেফ থাকতে চাও নেক্সট টাইম যখনই এক্সামে যাবে আরআরবি মানে গ্রুপ ডির জন্য, তোমরা ডবলসটাও দেখে নিও। মেনলি 2021 সালে যে ডবলসগুলো হবে সেইটা, 2020 আর দরকার নেই আমাদের। আর এখানে 2020 এই জন্যই জিজ্ঞেস করেছিল কারণ আমাদের এক্সাম হয়েছিল 2021-এর প্রথম দিকে। হুইচ অফ দ্য ফলোইং নেশন ওয়াজ এ পার্ট অফ অ্যাক্সিস পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার টু? তো ওয়ার্ল্ড ওয়ার টুতে দুটো পার্ট হয়ে গেছিলো, একটা অ্যালাইড পাওয়ার, একটা অ্যাক্সিস পাওয়ার। তো এদের মধ্যে অ্যাক্সিস পাওয়ারে কে ছিল? অপশন কী কী? রাশিয়া, জার্মানি, ব্রিটেন, ইউএসএ। তো এখানে অ্যাক্সিস পাওয়ারের মেম্বার ছিল জার্মানি। অ্যাক্সিস পাওয়ারে মেনলি যারা ছিল জাপান, জার্মানি অ্যান্ড ইটালি। অ্যান্ড অ্যালাইড পাওয়ারে ছিল গ্রেট ব্রিটেন, ফ্রান্স, চায়না, সোভিয়েত ইউনিয়ন, ইউএসএসআর অ্যান্ড ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। মেনলি সোভিয়েত ইউনিয়ন যোগ দিয়েছিল 1941 সালে, যখন অন্যদিক থেকে যখন জার্মানি পুরো ঝাড় দিয়ে দিয়েছিল তখন সোভিয়েত ইউনিয়ন জয়েন করে। অ্যান্ড যখন জাপান আবার এইখানে আমাদের ইউএসএকে খুঁচিয়ে দেয়, তো তারপরে কিন্তু ইউএসএ জয়েন করেছিল 1941-এ। অ্যান্ড এখানে হালকা ইনসিডেন্টগুলো দেওয়া আছে। এই সেই ভদ্রলোক যখন এনার উত্তেজনা জেগেছিল এবং ইনি এখানে খুঁচিয়েছিলেন এবং তারপরে ইউএসএ যোগ দিয়েছিল। অ্যান্ড এখানে ফ্রান্স, জার্মানি, গ্রেট ব্রিটেন, ইউএসএসআর, এখানে ইউএসএসআর প্রথমে আসেনি, ইউএসএসআর পরবর্তীকালে যোগ দিয়েছিল যখন জার্মানি অ্যাটাক করেছিল আমাদের রাশিয়াকে। আর ইটালিতেও প্রথম থেকেই ছিল। অ্যাজ অফ জানুয়ারি 2020 হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ মহারাত্না কোম্পানি? তো যে অপশনগুলো আছে এদের মধ্যে কোনটি মহারাত্না কোম্পানি নয়? তো প্রথম জিনিস দেখে নাও এদের মধ্যে কোনগুলো মহারাত্না, মানে আমাদের দেশে বর্তমানে টোটাল 10টি মহারাত্না কোম্পানি আছে এবং এই নামটা কিন্তু খুব ভালো করে দেখে নাও, এই 10টি কে কে? টোটাল 10টি মহারাত্না কোম্পানি আছে, এই নামগুলো এখানে আছে। ওএনজিসি, পাওয়ার গ্রিড, ভারত পেট্রোলিয়াম, সেল, ভেল অ্যান্ড এইচপি, হিন্দুস্তান পেট্রোলিয়াম, গেল, এনটিপিসি, ইন্ডিয়ান অয়েল অ্যান্ড কোল ইন্ডিয়া, এরা হচ্ছে কিন্তু মহারাত্না কোম্পানি। অ্যান্ড মহারাত্না কোম্পানির এই কনসেপ্টটা এসেছিল 2009 সালে। 2009 সালে এসেছিল মহারাত্না কোম্পানির স্ট্যাটাস। আর এখানে নাম থেকে বুঝতে পারছো এদের মধ্যে হিন্দুস্তান নিউজ প্রিন্ট লিমিটেড
এটা কিন্তু এর মধ্যে পড়ছে না। অ্যান্ড বলতে গেলে এই হিন্দুস্তান নিউজ প্রিন্ট লিমিটেড বর্তমানে কেরালা গভর্নমেন্টের আন্ডারে আছে এবং বেশ ভালো মতো ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। আর বাকি যে দুটো আছে নবরত্না অ্যান্ড মিনি রত্না, ওটা মেনলি স্টার্ট হয়েছিল 1997-এ। তো 1997-এ শুরু হয়েছিল নবরত্না অ্যান্ড মিনি রত্না। অ্যান্ড এই যে আমাদের কনসেপ্টটা আছে মহারত্না, এটা শুরু হয়েছিল 2009 সালে। এটা প্লিজ নোট করে নিও পাশে, কারণ একটু স্ক্রিনে লেখা বেশি হয়ে যাচ্ছে। হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড? এটা তো আমরা ছোটো থেকেই পড়ে আসি, ইয়াংসি, নাইল, অ্যামাজন অ্যান্ড গঙ্গা। অবভিয়াসলি অ্যান্সার হয়ে যাচ্ছে নাইল বা নীলনদ, যার ধারে সেই মিশরের সভ্যতা ইজিপশিয়ান সিভিলাইজেশন গড়ে উঠেছিল। বাকিগুলো যদি বলি, ইয়াংসি হচ্ছে আমাদের এশিয়ার সবথেকে লম্বা নদী। এশিয়ার সবথেকে হাইলাইটেড নদীগুলো যেমন আছে ইয়াংসি, ইয়োলো আর মেকং, গঙ্গা, এরা হচ্ছে এশিয়ার অন্যতম নদী। অ্যামাজন হচ্ছে সবথেকে বৃহত্তম, মানে এর যে ওয়াটার ক্যাপাসিটি আছে সেটা হচ্ছে মানে চওড়ায় খুব বড়, তো সেই জন্যে অ্যামাজনটা হয় না। যদি বলা হয় লার্জেস্ট বলা হয় তখন হয় অ্যামাজন, আর যদি লংগেস্ট বলা হয় সেখানে হচ্ছে নাইল। অ্যান্ড এটা নাইল রিভার শুরু হচ্ছে ভিক্টোরিয়া লেক থেকে, এই পোর্শন থেকে নাইল শুরু হচ্ছে। এবং একটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে এই নীল নদটা কোথায় গিয়ে শেষ হয় বা কোথায় গিয়ে পড়ে, সেটা হচ্ছে গিয়ে পড়ে এখানে মেডিটেরিয়ান সিতে। বাকি ইনফরমেশন বলতে ইয়াংসি তো বললাম, চীনের, এটা ইয়াংসি চীনের, এটা ইয়াংসি হচ্ছে এশিয়ার সব থেকে লম্বা আর ওয়ার্ল্ডের থার্ড, অর্থাৎ ওয়ার্ল্ডের প্রথম হচ্ছে নাইল, তারপর অ্যামাজন, তারপর ইয়াংসি। আর এশিয়ার অন্যতম বাকি বড় নদী হচ্ছে ইয়াংসি রিভার, ইয়েলো রিভার অ্যান্ড মেকং, এরা তিনটে কিন্তু আমাদের চায়নাতে অবস্থিত। হুইচ ইজ দ্য হাইয়েস্ট ওয়াটারফল অফ দ্য ওয়ার্ল্ড অন ল্যান্ড? তো পৃথিবীর সবচেয়ে লম্বা মানে সবচেয়ে উচ্চতম হাইয়েস্ট ওয়াটারফল কোনটা? সেটা হচ্ছে অ্যাঞ্জেল ওয়াটারফল, যেটা অবস্থিত ভেনেজুয়েলাতে। এটা হচ্ছে ভেনেজুয়েলা, অ্যান্ড ভেনেজুয়েলার ক্যাপিটাল হচ্ছে ক্যারাকাস। ভেনেজুয়েলার কারেন্সি হচ্ছে বলিভিয়ার। বাকি যে তিনটে আছে, তিনটে কিন্তু ওয়াটারফল তিনটে আলাদা আলাদা দেশের। রিবন বলে যেটা আছে, এটা তোমরা পাবে ইউএসএতে, ইউএসএর ক্যালিফোর্নিয়াতে পাবে রিবন এই ওয়াটারফল। গ্যাভার্নি এটা হচ্ছে প্যারিসের, মানে অ্যাকচুয়ালি ফ্রান্সের। আর যোগ তো বলতে হবে না, অবভিয়াসলি ইন্ডিয়ার। তো রিবন হচ্ছে ইউএসের, এই গ্যাভার্নি এটা হচ্ছে ফ্রান্সের, অ্যান্ড অন্যদিকে বাকি থাকছে আমাদের যোগ, অবভিয়াসলি ইন্ডিয়ার আমাদের জলপ্রপাত, এটা ইউএসের ক্যালিফোর্নিয়াতে। Question 22. The Indian Air Force was established in 8th October 1932, 10th September 1932, 16th September 1932 and 10th April 1932. তো এই দিনটা হচ্ছে 8th অক্টোবর 1932, এবং এই 8th অক্টোবরকে আমরা সেলিব্রেট করে থাকি আমাদের এয়ারফোর্স ডে হিসাবে। তো এয়ারফোর্স ডেতে এয়ারফোর্সের আমাদের যে মোটো সেটা হচ্ছে টাচ দ্য স্কাই উইথ গ্লোরি। অ্যান্ড বর্তমান আমাদের এয়ার চিফ মার্শাল হচ্ছেন রাকেশ কুমার সিং ভদৌরিয়া। তো এখানে আমাদের যে এই যে মোটোটা আছে, এটার সংস্কৃত টার্ম হচ্ছে নভ পর্ষ দীপ্তম, নভ পর্ষ দীপ্তম। অ্যান্ড ইন্টারেস্টিংলি এই যে কোডটা আছে নভ পর্ষম দীপ্তম, এটা নেওয়া হয়েছে ভগবত গীতা থেকে। তো আজকে যদিও শ্রীকৃষ্ণের বার্থডেতে একটা হালকা রিলেটেড হলেও একটা টপিক, তো ভগবত গীতার 11তম চ্যাপ্টার থেকে না, মানে 11th চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে এই কোডটাকে, মানে অ্যাকচুয়ালি এই মোটোটাকে, নভম দীপ্তম পর্ষম, টাচ দ্য স্কাই উইথ গ্লোরি। নেক্সট কোশ্চেন, when did India carry out the first nuclear test at Pokhran? 18 May 1974, 18 June 1974, 18 May 1975 and 28 May 2005. এবার যদি বলে রাখি, তোমরা যদি আগে ভিডিওটা না দেখে থাকো ওটা প্লিজ একবার দেখে নাও, কারণ ওখানে কিন্তু পোখরান 2 এর মেনশন আছে। অর্থাৎ এনটিপিসি কিন্তু একটা শিফটের কোশ্চেন অন্য শিফটে এসে থাকে, বা সেই রিলেটেড কোশ্চেন কিন্তু আসছে। ওই যে ওটা ছিল, ওটা আমাদের এপ্রিলের সেট ছিল, এটা ফেব্রুয়ারি, অর্থাৎ অলরেডি পোখরান 1 আগে জিজ্ঞেস করে নিয়েছে। তো পোখরান 1 যেটা হয়েছিল 18 মে 1974, এবং এই সময় আমাদের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। এইটার যে কোড নেম সেটার নাম ছিল স্মাইলিং বুদ্ধা। আর অন্যদিকে পোখরান 2 এর নাম ছিল অপারেশন শক্তি, এটা ছিল অপারেশন শক্তি। 1998 কথা বলছি, এটা অ্যাকচুয়ালি পোখরান 2, আর এটা হচ্ছে পোখরান 1। Which of the following is correct statement for কিশোর ক্যাটাগরি আন্ডার প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা? তো প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার আন্ডারে কিশোর যে টার্ম, কিশোরের আন্ডারে কোন স্টেটমেন্টটা ঠিক? অর্থাৎ এই মুদ্রা যোজনাকে 3টি পার্টে ভাগ করা হয়েছে, শিশু, কিশোর অ্যান্ড তরুণ। তো কিশোর সম্পর্কে কোনটা ঠিক? লোন টু স্মল বিজনেস ফ্রম
এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফর্ম হবে, এমগুলো সব ক্ষেত্রে বাদ গেছে। তো যে লোনের অ্যামাউন্ট আছে সেটা হচ্ছে 25,000 থেকে 5 লাখ। অপশন বি বলছে 75,000 থেকে 15 লাখ। অপশন সি বলছে 35,000 থেকে 7.5 লাখ অ্যান্ড অপশন ডি বলছে 50,000 থেকে 5 লাখ। তো এখানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি 50,000 থেকে, সরি অপশন ডি, সেটা হচ্ছে 50,000 থেকে 5 লাখ। এখানে যে লিমিটেশনটা দেওয়া আছে, শিশু হচ্ছে 50,000 অবধি, কিশোর হচ্ছে 50,000 থেকে 5 লাখ অবধি অ্যান্ড তরুণ হচ্ছে 5 লাখ থেকে 10 লাখ অবধি। অর্থাৎ এই অপশন যে বি আছে এটাকে তুমি ইজিলি বাদ দিতে পারবে, কারণ এই লোনের লিমিটেশনটাই হচ্ছে 10 লাখ। তো অবভিয়াসলি 10 লাখের বেশি কী করে দেবে। আর বাকি কিছু হালকা ইনফরমেশন মুদ্রা লোন সম্পর্কে, এর এজ লিমিট, কতটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট, এগুলো এখানে দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও পজ করে। আর একবার মনে করাচ্ছি, কেউ লাইক না করলে প্লিজ লাইক করে দাও, আর যদি কোনো কমেন্ট থাকে সেটা করতে পারো। ভালো লাগলে প্লিজ এই সিরিজটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। একটু ভিউ কম হচ্ছে তাই নিজেরও খারাপ লাগছে, যত ভিউ বাড়বে, লাইক বাড়বে, আমারও আরও বেশি ভালো এনার্জি পাবো আর আরও বেটার কন্টেন্ট দিয়ে বেটারভাবে রিপ্রেজেন্ট করে এই ক্লাসগুলোকে নিয়ে আসতে পারবো। তো চলো, যাই হোক, নেক্সট কোশ্চেন 25 ভিটামিন, সরি এটা খুব বড় মতো একটা ভুল হয়ে গেছে, সেই ভুলটা হচ্ছে এটা নট ভিটামিন, এটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং হবে। সরি হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য টলেস্ট ট্রি স্পিসিস ইন দ্য ওয়ার্ল্ড? ওক, দেওদার, রেডউড অ্যান্ড ইউক্যালিপটাস। তো ওয়ার্ল্ডের সবথেকে বড় দীর্ঘ যে গাছের স্পিসিস আছে সেটা হচ্ছে রেডউড। এটা মেনলি একটা এভারগ্রিন ফরেস্টের একটি গাছ, আর এটা মেনলি আবার বলতে গেলে 1200 থেকে 2000 বছর অবধি বেঁচে থাকে। 1200 থেকে 2000 বছর অবধি কিন্তু এই গাছগুলো বেঁচে থাকে। মেনলি এর যে ছালটা হয় এটা রেডিশ কালার হয়, তো সেই জন্যই এটাকে আবার মেনলি রেডউড বলে। তো অনেকে যদি আন্দাজে করতে যায় অনেকে ইউক্যালিপটাস দিয়ে দেবে, বাট নট ইউক্যালিপটাস থেকে বহু গুণ বেশি বড় হয় কিন্তু এই রেডউড। নেক্সট 26, হু ইজ অর আর দ্য অথর অফ দ্য বুক দ্য জেনারেল থিওরি অফ দ্য এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি? এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি। তো এটা যদি লাস্ট সেট কেউ দেখে থাকো এক চান্সে করে দেবে। এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে জন মেয়ার্ড কেনস, যাকে তো ফাদার অফ ম্যাক্রো ইকোনমিক্সও বলা হয়ে থাকে। তো ফাদার অফ ম্যাক্রো ইকোনমিক্স হচ্ছে জন মেয়ার্ড কেন। এটা লাস্ট দিন কিন্তু করানো হয়েছিল, তাই লাস্ট দিনের সেটটা প্লিজ কেউ একবার দেখে নিও যদি কেউ আগে দেখে না থাকো। অ্যান্ড ইকোনমিক্স থেকে দেখতে গেলে হালকা হালকা ছোট্ট কোশ্চেন কিন্তু দিয়ে দিচ্ছে এখানে। 27, দ্য ব্যাটেল ইন হুইচ বাবর ডিফিটেড ইব্রাহিম লোদি। তো বাবর ইব্রাহিম লোদিকে কোন ব্যাটেলে হারিয়েছিল? ব্যাটেল অফ পানিপত, ব্যাটেল অফ চন্দেরি, ব্যাটেল অফ চৌসা অ্যান্ড ব্যাটেল অফ খানুয়া। তো ইব্রাহিম লোদিকে হারিয়েছিল 1226 খ্রিস্টাব্দে দ্য ব্যাটেল অফ পানিপত। বাকি পরপর সবকটা ব্যাটেল ইম্পর্টেন্ট, এদের মধ্যে এই ব্যাটেল অফ খানোয়া আছে, এটা বেশ ইন্টারেস্টিং ছিল, কারণ অলরেডি এখানে পরে ওদের সৈন্যদের যা অবস্থা হয়েছিল, এই ব্যাটেল অফ খানোয়া লড়তে যাওয়ার সময় সৈন্যরা একদম ফুললি ডিমোরালাইজড হয়ে পড়েছিল। তো সেই সময় বাবর ডাক দিয়েছিল এটা জেহাদ, তো এটা তুমি তোমার ধর্ম প্রচারের জন্য লড়ছো, তুমি তোমার ধর্মের জন্য লড়ছো। আর ধর্মের সুরসুরি কিন্তু ভাই মারাত্মক একটা সুরসুরি, সেটা অবভিয়াসলি বাবরের সৈনিকদের মধ্যে কাজ করে গেছিলো অ্যান্ড আরও ফুল জোশে ঝাঁপিয়ে পড়েছিল এই ব্যাটেল অফ খানোয়াতে। তো ইয়ার হচ্ছে 1527, ব্যাটেল অফ চন্দেরি হচ্ছে 1528 অ্যান্ড লাস্ট ব্যাটেল অফ চন্দেরি বলা হয় এটাকে, চন্দেরি বা এখানে চরগ্রাহা বলা হয়েছে, সেটা হচ্ছে 1529, সেটা বাবর এগেনস্ট দ্য মানে মোহাম্মদ লোদি। এটা অ্যাকচুয়ালি এই ইব্রাহিম লোদিরই একজন মানে একটা আফগান বংশেরই ছিলেন একজন। আর বাকি যে দুটো এটা ছিল মেনলি আমাদের রাজপুতদের সাথে, ব্যাটেল অফ খানোয়া অ্যান্ড ব্যাটেল অফ চন্দেরি। নেক্সট কোশ্চেন, which article of the Constitution of India provide universal adult suffrage? Article 326, Article 329A, Article 327 and Article 325. তো ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফ্রেজের কথা বলা হয়েছে আর্টিকেল 326, অ্যান্ড এটা আবার সেই কন্ট্রোভার্সিয়াল কোশ্চেনের সাথে রিলেটেড যেটাকে বলা হয় দ্য রাইট টু ভোট, মানে আমাদের রাইট টু ভোট লিগ্যাল রাইট না কনস্টিটিউশনাল রাইট। তো অনেক ক্ষেত্রে অ্যান্সার নেই কনস্টিটিউশনাল রাইট, অনেক ক্ষেত্রে অ্যান্সার নেই লিগ্যাল রাইট, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে রাইট টু ভোটকে দেওয়া হয় কনস্টিটিউশনাল রাইটসের আন্ডারে, কারণ এখানে যে ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফ্রেজ বলা হয়েছে আর্টিকেল 326-এ, এটার মেনশন করেই ওই যে রাইট টু ভোটকে এটাকে বলা হয় এটা কনস্টিটিউশনাল রাইটস। তো এটা কিন্তু সেই কন্ট্রোভার্সিয়াল কোশ্চেনেরই একটা অন্য রূপ। হু ওন দ্য ব্যাটেল হিদাসপিস? পুরস, আলেকজান্ডার, বাবর অ্যান্ড অশোক। তো ব্যাটেল অফ হিদাসপিস হয়েছিল পুরস অ্যান্ড বাবর এই আলেকজান্ডারের মধ্যে এবং জিতেছিল আলেকজান্ডার। একটু খেয়াল রেখো, পুরু আর আলেকজান্ডারের মধ্যে হয়েছিল, অনেকে ভুল করে যেন পুরু করে দিও না, কারণ যে জিতেছেন তিনি ছিলেন আলেকজান্ডার। অ্যান্ড এটা ছিল একটা ওয়ার টেকনিক, মেনলি এখানে এইদিকে পুরু সৈন্যরা ছিল, এদিকে আলেকজান্ডারে। অ্যান্ড আলেকজান্ডার একজন
অসাধারণ ওয়ার ট্যাকটিক্স ছিল ওনার কাছে। তো পুরো আর্মিকে এরকম করে এই নদীকে ক্রস করিয়ে, এই যে হিদাসপিস নদী ক্রস করবে এটা হয়তো পুরো ভাবতেই পারেনি। তো এই নদী ক্রস করে এই দিক থেকে অ্যাটাক আসে, প্লাস এই দিক থেকে অ্যাটাক, মানে পুরুকে বোথ সাইড থেকে অ্যাটাক করেছিল আলেকজান্ডার। অ্যান্ড আরেকজন রাজা ছিল আম্ভি বলে, সম্ভবত কাশ্মীরের, আমি জায়গাটা ঠিক মনে নেই, আম্ভি বলে একজন রাজা ছিল, কিন্তু তিনি কিন্তু আলেকজান্ডারের সাথে লড়েননি। যখন যদি বলে ভারতের কোন রাজা প্রথম আলেকজান্ডারের কাছে বশ্যতা স্বীকার করে নিয়েছিলেন, সেক্ষেত্রে অ্যান্সার হবে আম্ভি। তো আম্ভি কিন্তু বশ্যতা স্বীকার করে নিয়েছিল, বাট পুরু কিন্তু করেননি। তো তার পুরস্কারও পুরু পেয়েছিলেন, কারণ আলেকজান্ডার তাকে কিন্তু সে রাজার সম্মান দিয়েছিলেন। Which article of the Indian Constitution says the state shall take step to separate the judiciary from the executive in public service of the state? তো এখানে ক্লিয়ারলি বলছে সেপারেশন অফ জুডিশিয়ারি অ্যান্ড এক্সিকিউটিভ। যদি এক লাইনে বলে দ্য সেপারেশন অফ এক্সিকিউটিভ ফ্রম জুডিশিয়ারি, মানে আমাদের এই ন্যায় ব্যবস্থা থেকে আমাদের এক্সিকিউটিভটিকে আলাদা করা হচ্ছে কোন আর্টিকেল? আর্টিকেল 25, আর্টিকেল 55, আর্টিকেল 50 অ্যান্ড আর্টিকেল 35। তো এটা আলাদা করা হচ্ছে আর্টিকেল 50, যেটা ডিপিএসপিতে মেনশন আছে। তো আর্টিকেল 50 সেপারেশন করছে জুডিশিয়ারি অ্যান্ড এক্সিকিউটিভের মধ্যে। 31. National Skill Development Mission was launched by Prime Minister of India in which year? 2014, 2013, 2015 and 2016. তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে 2015. Entomophily pollination occur with the help of insect, animal, water and wind. তো entomophily যা কার মাধ্যমে হয় অ্যাকচুয়ালি জানতে চাইছে। তো entomophily যে পলিনেশন হয় সেটা হয় ইনসেক্টের মাধ্যমে, এবং পলিনেশন কত রকম হয় এবং কার কার মাধ্যমে হয় সেই নামগুলো কি টোটাল দেওয়া আছে। আশা করছি এই চার্টের পর আর কিছু বলতে হবে না। চার্টটা তোমরা একটু পজ করো, হয় নোট করো বা স্ক্রিনশট নিয়ে নাও, যেটা তোমাদের ভালো লাগে। স্ক্রিনশটের জন্য এটা উড়িয়ে দিলাম, তো সেটা তোমরা করে নিও। এটা হচ্ছে আলটিমেট। Next, the compound of metal found in nature is called flux, mineral, ore and slag. তো এদের মধ্যে কোনটা নেচারে পাওয়া যায়, মানে একদম র যেটা, সেটা হচ্ছে মিনারেল। মিনারেলকে একদম নেচারে পাওয়া যায়। ওর তো মিনারেল থেকে এক্সট্রাক্ট করে, মানে ওর মেনলি সেইগুলো যার কোনো বাণিজ্যিক ভ্যালু আছে এবং যাকে মেনলি বাণিজ্যিক পারপাসে যেটাকে এক্সট্রাক্ট করা হয় সেটা হচ্ছে ওর। স্ল্যাগ হচ্ছে একটা বাই প্রোডাক্ট, যখন তুমি মিনারেল থেকে ওর বের করছো তো তার একটা বাই প্রোডাক্ট হয়, তো সেই বাই প্রোডাক্ট বা খারাপ জিনিসটা হচ্ছে স্ল্যাগ। অ্যান্ড ফ্লাক্স, এই ফ্লাক্স যেটা আছে FLUX, এই ফ্লাক্স হচ্ছে একটা কেমিক্যাল পিউরিফাইং এজেন্ট। তো এক্সাম্পল বলতে গেলে বোরাক্স, HCl, অ্যামোনিয়াম ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড। নামটা আবার বলছি, HCl, বোরাক্স, অ্যামোনিয়াম ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড, এরা হচ্ছে ফ্লাক্সের উদাহরণ। ফ্লাক্স হচ্ছে মেনলি একটা কেমিক্যাল ওই পিউরিফাইং এজেন্ট, মানে মেনলি এই আমাদের মিনারেল ওর এই ক্ষেত্রে ইউজ করা হয়, জাস্ট আমাদের মিনারেল বা ওরের পিউরিফাইংয়ের ক্ষেত্রে ইউজ করা হয় ফ্লাক্স। 34. Who has built the Hawa Mahal? মহারাজা কুবার সিং, মহারাজা প্রতাপ সিং, মহারাজা সবাই প্রতাপ সিং অ্যান্ড মহারাজা জয় সিং। তো হাওয়া মহল তৈরি করেছিলেন মহারাজা সবাই প্রতাপ সিং, এবং এই সালটা ছিল 1799। তো এই সময় বলতে গেলে আমাদের সাউথ ইন্ডিয়ায় চলছিল ইঙ্গো মাইসর ওয়ার, তো এই সময় স্থাপিত হয়েছিল আমাদের হাওয়া মহল। নেক্সট কোশ্চেন 35. Who among the following awarded the Nobel Peace Prize 2018? বেশি কিছু বলারই দরকার নেই, ড্যানিশ অ্যান্ড এখানে নাদিয়া মুরাদ আমাদের 2018 সালে নোবেল পিস প্রাইজ পেয়েছিলেন। এবং খেয়াল রাখো, একটু প্লিজ খেয়াল রাখো, 2018 সালে, অর্থাৎ আমরা 2021 সালে এক্সাম দিচ্ছি টেকনিক্যালি, অ্যান্ড আমাদের নোবেল প্রাইজ জিজ্ঞাসা করছে 2018 থেকে। তাই নোবেল প্রাইজের ক্ষেত্রে এই পিস লিটারেচার এই ক্যাটাগরি, সবগুলো নয়, মেনলি পিস লিটারেচার এই ক্যাটাগরিগুলো একটু 1-2 বছর পুরনোটাও দেখে নিও তোমাদের সেফটির জন্য। Where did the Prime Minister in a great, এটা আবার একটু টাইপিং মিস্টেক গেছে, টাইপিং মিস্টেক, এটা হবে ইনাগুরেট, আমি যাচ্ছি না। তো কোশ্চেনটা হচ্ছে হোয়ার ডিড দ্য প্রাইম মিনিস্টার ইনাগুরেট দ্য পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ইনস্টিটিউট অফ আর্কিওলজি ইন 2019? মুঘলসরাই, গ্রেটার নয়ডা, মুম্বাই অ্যান্ড বারাণসী। তো প্রধানমন্ত্রী কোথায় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ইনস্টিটিউট অফ আর্কিওলজি ইনাগুরেশন করেছেন? তো সেটা হচ্ছে গ্রেটার নয়ডা, ইউপির গ্রেটার নয়ডাতে এটা ইনাগুরেশন করেছেন। তো এরকম ছোটোখাটো কিছু মিস্টেকের জন্য খুবই দুঃখিত, সিরিয়াসলি বলছি, কয়েকটা টাইপিং মিস্টেক এরকম হয়ে গেছে, ভালো মতো পরবর্তীকালে আমার খুব একটা খেয়াল করা হয়নি। ইনাগুরেশন, নট ইনাগ্রেট, এটা অ্যাকচুয়ালি ইনাগুরেশন। In 1991, the government set up a tax reform committee under the chairmanship of
বিজয় কেলকার, রাজা সি চেল্লাই, নরসিমা রাও অ্যান্ড রঘুরাম রাজম। এইগুলো ডাইরেক্টলি কিছু আমাদের ইকোনমিক্সের কমিটি থেকে কোশ্চেন আছে, মানে এই কমিটি এটা ইভেন আমার যে শিফটে ছিল সেখানে একটা কোশ্চেন ছিল, সেটা আমি অবভিয়াসলি পারিনি, জানতাম না। এরকম কিছু কোশ্চেন জিজ্ঞেস করে থাকে কমিটি নিয়ে, কোন কমিটি কার আন্ডারে ছিল। তো ট্যাক্স রিফর্ম কমিটি ছিল রাজা জে চেল্লাইয়ের আন্ডারে। ড্যাশ ইজ দ্য অনলি স্টেট অফ ইন্ডিয়া হোয়ার, আবার একটা ভুল, হোয়ার সাংগাই ডিয়ার ইজ ফাউন্ড। তো সাংগাই ডিয়ার কোথায় পাওয়া যায়? মধ্যপ্রদেশ, মণিপুর, আসাম অ্যান্ড কেরালা। তো সাংগাই ডিয়ার পাওয়া যায় মণিপুর, অ্যান্ড মণিপুরে একটাই ন্যাশনাল পার্ক আছে, কেইবু লামজাও। কেইবু লামজাও হচ্ছে মণিপুরের অনলি ন্যাশনাল পার্ক। অ্যান্ড আমাদের লাস্ট কোয়েশ্চেন, ইন হুইচ অফ দ্য ফলোইং ইয়ার্স কুইন ভিক্টোরিয়ার প্রোক্লামেশন ডিক্লেয়ার্ড দ্যাট thereafter India would be governed by and in the name of British monarchs through a Secretary of State। তো কোন প্রোক্লামেশনের মাধ্যমে ঘোষণা করা হচ্ছে যে এবার থেকে আমাদের কুইন ভিক্টোরিয়া হবে আমাদের এইখানকার, মানে আমাদের ভারতবর্ষের প্রধান। ইন শর্ট 1857, 1855, 1856 অ্যান্ড 1858। তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে 1858। নট আমাদের সিপাহি বিদ্রোহ হয়ে গেছে 1857, আর এটা হচ্ছে 1858। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সালটা হচ্ছে 1877, যেখানে লর্ড লিটন, সেই কুখ্যাত লোক লর্ড লিটন আমাদের এই কুইন ভিক্টোরিয়াকে দ্য এম্পারেস অফ ইন্ডিয়া হিসাবে ঘোষণা করেছিলেন 1877 খ্রিস্টাব্দে। দুটো টার্ম একটু আলাদা। দ্য হোয়েন লর্ড লিটন ডিক্লেয়ার্ড কুইন ভিক্টোরিয়া অ্যাজ দ্য এম্পারেস অফ ইন্ডিয়া, তো সেটা ছিল কিন্তু 1877। আর এখানে এই কোশ্চেনের সেন্স অনুসারে এখন থেকে, মানে অর্থাৎ এই 1858 খ্রিস্টাব্দের পর থেকে ভারত আমাদের কুইন ভিক্টোরিয়া নামে শাসিত হবে। এটা একটু আলাদা সেন্স, তাই কোশ্চেনটা খেয়াল রেখো ভালো করে। তো এই ছিল আমাদের 39 কোশ্চেন। এবার ফিগারটা কেন এরকম, তার দোষ আমার নয়, অর্থাৎ 40টা করে জেনারেল অ্যাওয়ারনেস থাকার কথা, বা 39 এরকম অড নাম্বারে থাকার দায়িত্ব অবভিয়াসলি আমার না। তো এই ছিল আমাদের, এতটা দেখার জন্য অনেক ধন্যবাদ। কেমন লাগছে অবভিয়াসলি জানিও। এতটা যখন দেখলে যদি কেউ লাইক না করে থাকো প্লিজ করো, আর একটা রিকোয়েস্ট, ভিডিওটা একটু শেয়ার করো বন্ধুদের মধ্যে। যত বেশি শেয়ার হবে তোমাদের সামনে ইউটিউব অ্যালগোরিদম এটাকে ক্যাচ করবে এবং এই ভিডিওটাকে আরও বেশি প্রমোশন করবে। তো প্লিজ লাইক করো, শেয়ার করো, এবং যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ করে নাও। আর যারা এনটিপিসি দিয়েছে বা তাদেরকেও দেখতে বলতে পারো তাদের শিফট কেমন ছিল, বা যারা সামনের দিন গ্রুপ ডি দিতে চললে তারাও এই সেটগুলো প্র্যাকটিস করতে পারো, কারণ এটা কিন্তু এটা রেগুলার বেসিসেই নিয়ে আসবো। তো চলো আজকের মতো এইটুকুই, টাটা আর জয় শ্রীকৃষ্ণ।